বাংলাদেশে দুটো সমস্যা খুব প্রকট। একটা হচ্ছে বেকারত্ব, ভয়ানক বেকারত্ব। আমি সবচেয়ে বেশি প্রকট দেখেছি যে তাদের দক্ষতার অভাব। মানে সার্টিফিকেট ছাড়া তার আসলে কোনো কিছু নাই। আপনার লাইফে কি কোনো স্ট্রাগল ছিল? নাকি আপনিও সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছেন? আমি আসলে কি তৈরি করতে চাই? শুধুই একটা মানুষ কাজ করবে, টাকা বানাবে, এই মানুষ তৈরি করতে চাই না। আমি তৈরি করতে চাই একটা মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ, যে শুধু নিজে বড় হবে না, তার আশেপাশের একজন দুজন মানুষকে সাথে নিয়ে বড় হবে। চাকরি করার জন্য 12 লক্ষ টাকা ঘুষ দিয়েছে, ভুল করে এক দালালের খপ্পরে পড়েছে এবং চাকরিটা তার আর হয় নাই, 12 লাখ টাকাও গেছে। তখন সে সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করার। হঠাৎ করে তার কাছে আমার একটা ভিডিও চলে চোখের আসে। সামনে পড়ে। ভিডিওটা দেখার পরে সে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে ফেরত আসে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ বিদেশ যেখান থেকে বসে আজকের এই পডকাস্ট অনুষ্ঠানটি শুনছেন অথবা দেখছেন, আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকের এই প্রোগ্রামে আমাদের যে সম্মানিত অতিথি আছেন, ওনাকে আসলে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। বাংলাদেশের আমি বলি যে অসাধারণভাবে যে মানুষটা সম্মানের সাথে, জনপ্রিয়তার সাথে সর্বাধিক ক্ষেত্রে উনি বিচরণ করছেন মানুষের হৃদয়ে। জনাব ইকবাল বাহার, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এমন একজন মানুষ, উনি একজন লেখক, উনি একজন ব্যবসায়ী, পাশাপাশি উনি একজন ইনফ্লুয়েন্সার বলতে পারেন। এর পাশাপাশি উদ্যোক্তাদের যদি কথা বলি, উনি উদ্যোক্তাদের জনক বলা যেতে পারে। উনার একটা ছোট্ট কথাতে দেশ-বিদেশ থেকে লক্ষ, লক্ষ মানুষ উদ্যোক্তা হয়েছে এবং উদ্যোক্তা হওয়ার এই যে একটা ছোট্ট কথা যে চাকরি নয়, চাকরি দিব। এই যে ছোট্ট একটা কথা, এই ছোট্ট কথাতে সাড়া দিয়ে আজকে দেশ-বিদেশ থেকে লক্ষ, লক্ষ মানুষ উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে, উদ্যোক্তা হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করছে। সো আজকে আমরা ইকবাল ভাইয়ের সাথে শুরুটাই আমরা করব যে হঠাৎ করে কেন এই চাকরি নয় চাকরি করব, এই বিষয়টা কেন আসলো আপনার ভেতর? প্রথমত আমি তো নিজে একজন উদ্যোক্তা। আমি একসময় চাকরিও করেছি। বাট চাকরি করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে আমার ভেতরে যে মেধা, যে সম্ভাবনা আছে, সেটার পুরোটা ব্যবহার হচ্ছে না। ওই প্রশ্ন থেকেই, যেহেতু আমি সবসময় নিজের সাথে বোঝাপড়া করতাম, কথা বলতাম, ওই প্রশ্ন থেকেই মূলত আমার উদ্যোক্তা হওয়া। উদ্যোক্তা হওয়াটা এত ইজি ছিল না। অনেক চড়াই-উতরাই ছিল, যেটা সবার ক্ষেত্রেই হয়। আমার ক্ষেত্রেও হয়েছে। সো আমার আলহামদুলিল্লাহ উদ্যোক্তা বয়স এখন প্রায় ২২ বছর। কিন্তু একটা পর্যায়ে এসে আমার কাছে মনে হলো যে আমি তো উদ্যোক্তা হলাম। আমার থাকা, খাওয়া, পড়ার একটা ব্যবস্থা আমি করে, বা আমার মধ্যে বাংলাদেশ শব্দটা খুব, মানে যখন আসে আমার হৃদয়ের মধ্যে একটা স্পন্দন তৈরি হয়। আমি জানি না এটা কেন? আমি মুক্তিযুদ্ধ দেখিনি, বা ওরকম করে আমি বাংলাদেশের কোনো দায়িত্ব পালন করিনি কখনো। কিন্তু আম বাংলাদেশের প্রতি আমার একটা মায়া, একটা ভালোবাসা সবসময় কাজ করে। যে আমি দেশের জন্য একটা কিছু কাজ করতে চাই। মূলত এটাই ছিল আমার অনুপ্রেরণা। তো এখন যখন করতে চাই, কি করব আমি, যখন ঠিক করতে যাই, তখন দেখলাম যে আমি আসলে কি জানি? আমার স্ট্রেংথ কি? আমার একটা স্ট্রেংথ ছিল অনেক আগে থেকেই, সেটা হচ্ছে আমি কথা বলতে পারি। এটা একটা স্ট্রেংথ ছিল। আরেকটা হচ্ছে আমি একটা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করেছি। অনেক জীবনে টিউশনি করেছি। সো আমার পড়ানোর একটা অভ্যাস আছে অনেক আগে থেকেই, ইন্টারমিডিয়েট লাইফ থেকেই। তার মানে আমি পড়াতে পারি। তাহলে বাংলাদেশে দুটো সমস্যা খুব প্রকট। আমরা তো একটা সমস্যার সমাধান করব। একটা হচ্ছে বেকারত্ব, ভয়ানক বেকারত্ব। বিশেষ করে শিক্ষিত বেকারের সংখ্যা একদম অনেক অনেক, বেশি। অনেক বাড়ছে, অনেক বাড়ছে। আর ২ নাম্বার যে সমস্যাটা, যেহেতু আমি একজন এমপ্লয়ার, গত ২০-২২ বছর ধরে প্রচুর ইন্টারভিউ আমি নিয়েছি। অনেক এমপ্লয়মেন্টের অ্যা অ আমি কথা বলেছি সরাসরি অনেক তরুণ-তরুণীদের সাথে। আমি সবচাইতে বেশি প্রকট দেখেছি যে তাদের দক্ষতার অভাব। মানে সার্টিফিকেট ছাড়া তার আসলে কোনো কিছু নাই। তো আমার কাছে মনে হলো যে আমার যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আমি আমার উদ্যোক্তা জীবনকে কাজে লাগিয়ে আমি যদি তাদেরকে কিছু শিখাইতে পারি, তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারি এবং তাদের চাকরি না খুঁজে, চাকরি পেলে চাকরি করবে। কিন্তু চাকরি তো নাই সবার জন্যে। রাইট। তাইলে তারা কি করবে? তারা যাতে কিছু একটা করতে পারে, কর্মসংস্থান তৈরি করতে পারে, সেই কারণেই আমি এই ২০১৮ সালের ১লা জানুয়ারি আমি শুরু করি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর কাজ। এবং সেই কাজ করতে গিয়েও আমি আসলে
অ্যা চিন্তা করি যে সবাই তো এরকম উদ্যোক্তা নিয়ে কাজ করছে। হ্যাঁ, অনেক অনেক, আছে, অনেক আছে। বাংলাদেশে অনেক পেজ অনেক আছে, আছে, অনেকে আছে পেজ আছে, যারা গ্রুপ উদ্যোক্তা নিয়ে আছে। বিজনেস করছে হ্যাঁ, আসলে। বিজনেস ভাই আছে। এটা one kind of business হ্যাঁ, ব্যবসা করে মানুষ আসলে মানুষদেরকে এই যে একটা এটা কিন্তু একটা দুর্বলতার সাইড। হ্যাঁ। উদ্যোক্তা হব, উদ্যোক্তা করব এবং আমি দেখি ভালোর চেয়ে মন্দের সংখ্যাটা অনেক বেশি আছে। বাট ভালোর জয়-জয়কার সবসময় হয়। ইকবাল বাহারের এটা মডেল হয়ে থাকলো বাংলাদেশ। তো আমি ভাবলাম যে আমি ব্যতিক্রম কি করা যায়? আমি সবার মতো করে করতে চাই না। তো আমার মাথায় ১ম এই যেটা আসলো যে আমি প্রতিদিন শেখাবো। প্রতিদিন। প্রতিদিন এভরি সিঙ্গল ডে। এটার আমার ২ টো মেসেজ দেয়ার উদ্দেশ্য ছিল এটা থেকে। একটা ছিল যে তোমাদের শিক্ষক কতটা সিরিয়াস তোমাদেরকে শেখানোর জন্য। তাহলে তোমাদের সিরিয়াস না হওয়ার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে একটা মেসেজ। আরেকটা মেসেজ হচ্ছে কিভাবে একটা কাজের পেছনে লেগে থাকতে হয় ধারাবাহিকভাবে। ধারাবাহিকভাবে। মানে এখন আমাকে অনেকে প্রশ্ন করে, বিশেষ করে সাংবাদিকরা প্রশ্ন করে যে, "আপনি তো এখান থেকে টাকা-পয়সা পান না, কোনো ফিজ নেন না আপনি, না মানে নো রিটার্ন। নো রিটার্ন। বাট আপনার মোটিভেশনটা কি? মানে আপনি তাইলে এটা কিভাবে করেন?" তো আমি আসলে আমার তো ২০১৮ থেকে আজকে ২৫। ২০২৫ প্রায় ৭ বছর ১০ মাস আমাদের এই কার্যক্রমের বয়স। অনেকবার আমি ভেবেছিলাম যে ছেড়ে দিব। অনেকবার করলাম তো, অনেক তো হলো। আ মাঝে মধ্যে ক্লান্ত লাগে। তারপরে আরেকটা কাজ আমরা করি, সেটাও খুবই ব্যতিক্রম। আপনি শুনলে অবাক হবেন। সেটা হচ্ছে প্রতিদিন রাতে বাংলাদেশের ৬৪ জেলায় এবং বিশ্বের অনেকগুলো দেশে সেশন চর্চা ক্লাস নামে একটা ক্লাস হয় অনলাইনে। এভরি সিঙ্গল নাইট। সেটাতে কি হয়? আমি যে সেশনগুলো প্রতিদিন দেই তাদেরকে, প্রতিদিন ৩ টা সেশন, ৩ টা ভিডিও দেই আমি তাদেরকে। সেগুলো নিয়ে যারা অলরেডি উদ্যোক্তা হয়েছে, তারা সেগুলো পর্যালোচনা করে যে সে এইখান থেকে কি বেনিফিটটা পেয়েছে বা সেগুলোকে আরেকটু বিশ্লেষণ করে নতুনদের মাঝে। সো আমরা একটা প্যারালাল শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু করে দিয়েছি। ছোটবেলায় মনে আছে যে অক্ষর শিখত বৃদ্ধরা, হুম, হুম, হুম। সেরকম একটা ব্যবস্থা কিন্তু চালু হয়ে গেছে বাংলাদেশে। প্রতিদিন সন্ধ্যায় একেবারে বই খাতা নিয়ে আমাদের ছেলেমেয়েরা প্রত্যেক জেলাতে বসে যায়। ২০০, ৩০০, ৪০০ জন। তারা কিন্তু লেখাপড়া করছে। সো এটাও আমি চালু করেছি। কারণ যেকোনো একটা জিনিস চর্চা না করলে তো ভুলে যাবে। আমি একবার বললাম, একবার তো কোনো জিনিস হবে মনে না। থাকে না। তো আলহামদুলিল্লাহ মাত্র ১৬৪ টা ছেলেমেয়েকে নিয়ে ১ম ব্যাচ আমি শুরু করেছিলাম এবং ১ম ব্যাচে আমার ডিউরেশন ছিল ৯০ দিন। টানা ৯০ দিন। এটাও একটা ইতিহাস। এই কারণে যে আমি আসলে যেদিন শুরু করি, আমি সেদিন জানতাম না আমি কয়দিন চালাবো। আমি জাস্ট টপিকটা মাথায় নিয়ে আমি একটা ল্যাপটপ নিয়ে বসতাম। অন লাইভে আমি কথা বলতাম। তারপরে কথা বলার পরে আমি যে কথাগুলো বলেছি ওগুলাকে আবার সাজাতাম লিখে। তো এটা করতে, করতে আমি ভাবলাম যে ঠিক আছে ৭ দিন করি। ৭ দিনে তো অনেক কিছু শিখে যাবে ওরা। হুম। পরে ৭ দিন করার পরে মনে হলো যে সবকিছু দেয়া হয় নাই। মানে তাদের যা, যা দরকার। পরে আমি ভাবলাম যে ঠিক আছে ১ মাস করি এবং টানা করব ১ মাস। ১ মাস করলাম। তখন আমার মধ্যে একটা কাজ করলো যে একটা মানুষের অভ্যাস তৈরি করতে হলে ৯০ দিন লাগে। ৯০ দিনের একটা সাইকেল লাগে। এবং আমি তখন কনটেন্ট গুলো ওইভাবে সাজানো শুরু করলাম যে আরো বিস্তারিত কনটেন্ট। বিস্তারিত আরো যেমন ডিটেইলস। আমার ১ম ব্যাচের কনটেন্ট ছিল ৯০ টা, যেটা এখন ৪৬০ টা একেকটা ব্যাচে। একেকটা ব্যাচে। একেকটা ব্যাচে। সো ক্রমাগত প্রত্যেকটা ব্যাচে আমি কনটেন্ট গুলোকে উন্নত করেছি, বৃদ্ধি করেছি। আ এবং এখন ৪৬০ টাতে এসে দাঁড়িয়েছে। সো বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আমি ৯০ দিন তাদেরকে টানা প্রশিক্ষণ দিয়েছি। ১ম ব্যাচ, ২য় ব্যাচ করে, করে ২য় ব্যাচে ছিল ৬,০০০, ৩য় ব্যাচে ছিল ১৮,০০০ আমার এখনো মনে আছে। সো এরকম করে, করে আলহামদুলিল্লাহ এখন ৩১ নাম্বার ব্যাচ চলছে আমার। টানা ৯০ দিন এটা চলে যাচ্ছে। একটা ব্যাচের পর শেষ হলে পরের দিনই আরেকটা ব্যাচ শুরু টানা হচ্ছে। টানা ৯০ দিন বলতে কি এর মধ্যে যদি ঈদ হয়, মানে কোনো অকেশন হয়, পূজা হয় বা এগুলা সবকিছু মানে চলবে, এগুলা চলবে। মানে এটা চলবে। বন্ধ নাই। না, এটা বন্ধ নাই। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে এই পর্যন্ত আমি প্রায় ২৭ লাখ ছেলেমেয়েকে প্রশিক্ষণ দিয়েছি এবং মাশাআল্লাহ। যেটা সম্পূর্ণ বিনামূল্যে। কারণ এটা বাংলাদেশের জন্য আমার কাজ। যে পয়েন্টটাতে ছিলাম আমাকে যখন জিজ্ঞেস করে আপনার অনুপ্রেরণা কি? হুম। আসলে আমার অনুপ্রেরণাটা খুব অদ্ভুতভাবে তৈরি হয়েছে। ১ম দিকে ছিল যে একটা নেশার মতো ছিল যে আমি দেশের জন্য একটা কাজ করছি, তরুণদের জন্য একটা কাজ করছি।
সো ২-৩ বছর পর থেকে যখন দেখলাম যে ছেলেমেয়েরা ঘুরে দাঁড়ানো শুরু করেছে, আ রিয়েলি তাদের লাইফে একটা লাইফ চেঞ্জিং ঘটনা ঘটছে। তারা কিছুই করত না। হুম, এখন এখন মাসে তারা ২০-৩০ হাজার, করতেছে, ৫০,০০০ টাকা ইনকামে রোজগার চলে করছে। যাচ্ছে। আমার অনেক স্টুডেন্ট আছে এখন মাসে কোটি টাকা সেল করে। অনেক মেয়ে আছে ডিভোর্স, বাচ্চা একটা, বাপের বাড়িতেও জায়গা নাই, জামার বাড়িতেও জায়গা নাই। তার বাচ্চার স্কুল বন্ধ, দুধ খাওয়া বন্ধ। সেই মেয়ে এখন তার বাচ্চা স্কুলে যায়। তার একটা স্বাবলম্বী জীবন, তার একটা পরিচয় পেয়েছে। সো এই গল্পগুলো যখন আমি শোনা শুরু করি, তখন আমার অনুপ্রেরণাটা বেড়ে যায়। কারণ আমার কাছে মনে হলো কোনো একটা কাজের যদি রেজাল্ট আসে এবং আমার হয়তো ব্যক্তিগত কোনো লাভ হচ্ছে না, তাদের তো হচ্ছে। হুম, সো আমার এইটুকু কষ্টের কারণে একটা মানুষের যদি জীবন বদলে যায়। আমি গত পরশুদিন একটা গল্প শুনছিলাম একটা ছেলের। আমি গল্পগুলো এখন শেয়ার করি সবার সাথে। কারণ ইমপ্যাক্টটা তো দেখাতে হবে। ইমপ্যাক্টটা দেখাতে হবে এবং মানুষ ইন্সপায়ার হবে। হ্যাঁ, এই গল্পগুলো থেকে মানুষ অনেক বেশি ইন্সপায়ার্ড হয়। ইন্সপায়ার্ড। সে বলছিল যে সে চাকরি করার জন্য ৳১২,০০,০০০ ঘুষ দিয়েছে এবং বাবা তার বাড়ির সামনে জমি বিক্রি করে ৳১২,০০,০০০ ঘুষ দিয়েছে। কিন্তু ভুল করে এক দালালের খপ্পরে পড়েছে এবং চাকরিটা তার আর হয় নাই। ৳১২,০০,০০০ গেছে। তখন সে সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করার এবং হঠাৎ করে তার কাছে আমার একটা ভিডিও তার চলে চোখের আসে। সামনে পড়ে। ভিডিওটা দেখার পরে সে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে ফেরত আসে এবং সে টানা একটার পর একটা ভিডিও দেখতে থাকে। তারপরে সে নিজের জীবন পরিবর্তন করে আর চাকরি খোঁজে না। উদ্যোক্তা হয়। এই ছেলে এখন মাসে ৳১,০০,০০,০০০ সেল করে। মাশাআল্লাহ। এবং এমনও হয়েছিল যে সে যে মেয়েটাকে ভালোবাসতো, ওই পরিবার তাকে বিয়ে দিবে না। কারণ সে কিছু করে না, চাকরি করে না। ব্যবসা যা করছে শুরুর দিকে অতটা ভালো ছিল না এবং পরবর্তীতে সেইখানেই তার বিয়ে হয়েছে। আহ! তারা আগ্রহ দেখিয়ে তাকে নিয়ে গেছে। যে ওয়াও! ছেলে ভালো করছে। তো এই যে দেখেন লাইফ চেঞ্জ দেখেন একটা মানুষের। একটা ছেলে একবার আমাকে বলছিল যে, "স্যার আমি হয়তো বড়জোর ঢাকা শহরে এসে রিক্সা চালাতাম। এইটুকু যোগ্যতা আমার ছিল।" সেই ছেলে এখন মাসে ৳৩০,০০,০০০ সেল করে। মাশাআল্লাহ। তো এই গল্পগুলো আমি যখন শুনি, আমি তখন ভয়ানকভাবে মোটিভেটেড হই যে ঠিক আছে আমার একটু কষ্ট হচ্ছে। আরো কন্টিনিউ করি। আমি কন্টিনিউ করি। মানে দারুণ, দারুণ, দারুণ। আমি মুগ্ধ হয়ে যাই যখন আপনার এই কার্যক্রমগুলা নিয়ে এনালাইসিস করি। পরিবারকে সময় দিতে পারেন? এই যে ঈদ, চাঁদ কোনো কিছুই মানছেন এটা না। এটা আপনি কন্টিনিউ ফ্যামিলি থেকে কি কখনো বাধা এসেছে? বাধা আসে নাই। এটা হচ্ছে আমি খুবই ফরচুনেট। বাট আমার নিজের একটা গিল্টি ফিলিং হয় পরিবারের সময় কমে গেছে। কারণ কাজের সময় তো আর কমাতে পারি না। কারণ কাজ ৩ দিন বেড়েছে। তা আমার যেটা হয় প্রতিদিন আমি ৪ থেকে ৫ ঘন্টার সময় দেই এখানে। এভরি সিঙ্গল ডে। সেই সময়টা আমার পরিবার থেকে কেটে বা আমি আগে বসে টেলিভিশন দেখতাম, নাটক দেখতাম, সিনেমা দেখতাম। আমি গত ৭ বছর ধরে টিভি দেখি না। এটাও আমার একটা রেকর্ড। আমি টোটালি টিভি দেখি না। এটা তো ভালো গুণ ভাই। হ্যাঁ, টোটালি সফল টিভি দেখি মানুষরা না। এসব আমি দেখে সময় পুরো নষ্ট করে না। সময়টা এখানে ব্যয় করি এবং এই যে রাত্রেবেলা আমি যাবো। এখন আমি কোনো না কোনো জেলার সাথে আমি কানেক্টেড থাকবো প্রায় ১ ঘন্টা, ১ থেকে ১.৫ ঘন্টা। সো এইভাবে আমার প্রতিদিন কাটছে। পরিবারের সময়টা নষ্ট হয়। বাট আমি চেষ্টা করি কোয়ালিটি টাইম দেয়ার। যখনই সুযোগ পাই আমি তাদেরকে নিয়ে বেরিয়ে পড়ি। ছুটির দিনে বা অন্যান্য সময়ে। আপনার এই দীর্ঘ গত ৭ বছরের কর্মকাণ্ডে আপনি কি মানে ট্রোলের শিকার হয়েছেন বা এমন কিছু কি হয়েছে যে আপনাকে নেগেটিভ করার জন্য বা এই ধরনের কোনো নিন্দুকের মন্তব্য যেগুলা বলি বা মানুষজন আমি তো আ এমনও যেটা আমরা কাজ করতে গেলে হয়, বলে যে আপনারা তো অনেক ধনী মানুষ, পয়সা আছে, পয়সা থাকলে এরকম গল্পবাজি সবাই করতে পারে, এই সেই। মানে মানে অনুৎসাহিত করার যে বিষয়গুলা থাকে এবং কিছুটা অনেক সময় হার্টও লাগে যে কিরে মানুষটা ভালো পরামর্শ দিচ্ছি আর মানুষ মানে ওরা স্টোর করে নেয়। তো আপনার কাছে কি এই ধরনের ইয়াগুলো এসেছিল কখনো? আমি খুবই ফরচুনেট এই ক্ষেত্রে আমি বলব। এখন পর্যন্ত হয় নাই। বাট আমি প্রস্তুত আছি এটা হইতে পারে। কারণ কখন কি হয় তো বলা যায় না। তো এখন পর্যন্ত আমাকে নিয়ে ওরকম কোনো সমালোচনা বা আলোচনা হয় নাই। তবে শুরুর দিকে আমি যখন শুরু করি, একটা প্রশ্ন আমাকে খুব সাংবাদিকদের কাছে বা ইভেন আমার স্টুডেন্টদের কাছেও আমাকে মুখোমুখি হতে হয়েছে যে, আমার আসলে উদ্দেশ্যটা কি? শুরুর দিকে। আপনার উদ্দেশ্যটা? হ্যাঁ, কারণ আমি টাকা-পয়সা নিচ্ছি না। এটা তো
মানে অভিনব। ওরা মানে চিন্তাও করতে পারে না। এটা তো কল্পনাই করা যায় না। টাকা পয়সা নিবে না। তো ১ বছর গেল, ২ বছর গেল, দেখল যে হ্যাঁ, আসলে তো কিছু নিচ্ছে না বা এবং তাদেরকে আমি বলেছি, "তোমাদের কোনো ব্যবসায়ের পার্টনার, অ্যাডভাইজার বা কিছু আমাকে করা যাবে না। হ্যাঁ? নিষিদ্ধ এইসব ব্যাপারে। আমার সাথে কোনো অর্থনৈতিক লেনদেন করা যাবে না।" সো এই জিনিসগুলো আমি যখন খুব আ স্ট্রিক্টলি আমি মেইনটেইন করেছি, এখানে কোনো আ মানে লেখাপড়ার বাইরে, ব্যবসার বাইরে অন্য কোনো আলাপ আলোচনা করা যাবে না। এই ব্যাপারগুলোতে আমি খুব স্ট্রিক্ট ছিলাম। যার কারণে ওই জায়গাগুলোতে খুব একটা পরবর্তীতে আর হয় নাই। তবে একটা প্রশ্ন আমাকে এখনো করে গত ৩-৪ বছর, ৫ বছর ধরে খুব বেশি করছে। যেহেতু আমি জেলাগুলোতে গেলে প্রচুর লোক সমাগম হয় হুম। এবং একটা উত্তেজনা তৈরি হয়। বেশ কয়েকবার আ মা এরকম হয়েছে এয়ারপোর্টে আ ভিভিআইপিদের যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল আমি ঢোকার কারণে। সো এরকম তখন বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা অনেক লোকজন জিজ্ঞাসা করেছে, "কি এই লোকটা কে?" বা তো পরে খোঁজখবর নিয়ে দেখেছে যে আমি খুবই সাধারণ একজন মানুষ, কেউই না। তো যে প্রশ্নটার শিকার হয় যে আমি রাজনীতি করব কিনা? তো আমার একটা সেশন আছে। এটা আমি আ আজ থেকে ৭ বছর আ ১০ মাস আগে বলেছি। আজকেও আবার আপনার সামনে বলছি। আমি ৭ বছর ১০ মাস আগেই বলেছি যে আমি এখন পর্যন্ত আমার সৌভাগ্য হয় নাই কোনো রাজনীতি করার বা কোনো দলের হয়ে কাজ করার বা কোনোদিন কোনো মিটিংয়ে, মিছিলে যাওয়ার। আ তবে আমি বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের জন্য কিছু করতে চাই। বাট আমি একটা মেসেজ দিতে চাই সমাজকে যে রাজনীতি না করেও বাংলাদেশের জন্য কাজ করা যায়। দারুণ কথা বলেছেন। এক্কেবারে দারুণ, একেবারে দারুণ। আচ্ছা, একটা প্রশ্ন আমি একদম করতে চাই বাহার ভাই। সেটা হচ্ছে যে অনেকেই মনে করে সোনার চামচ নিয়ে বড় হয়েছে, অভাব দেখে নাই জীবনে, স্ট্রাগল দেখে নাই, সমস্যাতে পড়ে নাই, ঝামেলাতে পড়ে নাই। উনারা তো নীতিবাক্য বা ভালো কাজ তারাই করবে, আমরা কোত্থেকে করব? আসলে সমাজকে মেসেজটা কি দিবেন? আপনার লাইফে কি কোনো স্ট্রাগল ছিল? কখনো কি কষ্ট বা ঝামেলা বা এই ধরনের কোনো ইয়া থেকে কি আপনি এসেছেন? নাকি আপনিও সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছেন? আমার আমি যে কনটেন্ট গুলো লিখি মানে আমি যেগুলো পড়াই এগুলো নিয়ে তো বই হয়েছে অলরেডি ৫ টা বই মার্কেটে আছে। এবং প্রতিনিয়ত আমি কনটেন্ট গুলো তাদেরকে দিচ্ছি, ভিডিও আকারে দিচ্ছি, লিখিত আকারে দিচ্ছি। ওই কনটেন্ট গুলো ওরা যখন পড়ে আমার স্টুডেন্টরা আমাকে বলে, যে, "স্যার এটা কি আপনি শুধু আমার জন্য লিখেছেন? মানে আমার সাথে কেন মিলে যাচ্ছে?" রিলেট হয়ে যায়। একটা মানুষ আরেকটা মানুষকে রিলেট করতে পারে যখন সে ওই জীবনটা দেখে, ওই পরিবেশটা দেখে, রাইট। ওই ওই কষ্টের মধ্য দিয়ে, ওই অপমানের মধ্য দিয়ে, ওই তুচ্ছ-তাচ্ছিল্যের মধ্য দিয়ে সে বেড়ে ওঠে। সো আমি হ্যাঁ, আমার বাবা খুবই ওয়েল অফ ছিলেন। আমাদের সম্ভ্রান্ত পরিবার, মানে মধ্যবিত্ত পরিবার যাকে বলে, আমি সেটাকেই ওয়েল অফ বলতে চাই। এটাই বা কজনের ভাগ্যে জোটে। কিন্তু আমাদের পরিবারের একটা বড় ব্যাপার ছিল, সেটা হচ্ছে সবার আগে শিক্ষা। পড়াশোনা করতে হবে। এখানে কোনো ছাড় নাই। আমরা এই গ্রামে বড় হয়েছি, এসএসসি পাশ করেছি গ্রাম থেকে। সো গ্রামের পরিবেশের সঙ্গে, গ্রামের মাটির সঙ্গে, মানুষের সঙ্গে আমার সম্পর্ক খুবই গভীর। আমি তাদের জীবনধারা, তাদের কষ্ট, তাদের স্ট্রাগল আমি সব নিজের চোখে দেখেছি। আমরা পায়ে হেঁটে স্কুলে গিয়েছি। যদিও তখন রিক্সা ছিল বা অন্যান্য কিছু ছিল। সো ঢাকা শহরে এসে ইন্টারমিডিয়েটে আমি অ্যা বাসে চড়ে আমি কোন কলেজে পড়েছিলেন? তিতুমির কলেজে। তিতুমিরে। ওকে। বাসে চড়ে আমি ৬ নাম্বার বাসে চড়ে আমি আ ঢাকার ৬ কলে নাম্বার বাস তো হ্যাঁ, আমাদের মনে থাকবে। হ্যাঁ, এখনকার হ্যাঁ। জেনারেশন তো চেনে না। হ্যাঁ, কলেজে গিয়েছি, রাস্তায় হেঁটেছি, টেম্পোতে চড়েছি দীর্ঘদিন এবং আমি সবসময় চেষ্টা করেছি যেমন আমি যখন বিজনেস করার প্ল্যান করি, আমি আমার বাবার কাছ থেকে একটা টাকাও আর নেইনি। আমি চাইলে বাবার কাছ থেকে আমি কিছু টাকা নিতে পারতাম। কারণ আমার বাবার সেই সামর্থ্য ছিল এবং আমাকে বলেছেও যে, "তুমি কি চাকরি-বাকরি ছেড়ে কি করার প্ল্যান করতেছো? আমাকে কিছু বলছো না কেন? তোমার টাকা-পয়সা লাগবে?" আমি বলছি, "না বাবা।" কারণ আমার একটা ইচ্ছে ছিল যে আমি নিজেরটা নিজে করব। মেড ম্যান যাকে বলে সেরকম কিছু হব। বাবার থেকে আনলে তো সেটার ওটা ওই হইল ইয়া না থাকবে না, হলো না। জিনিসটা। বা সেটার পেইনটা আমি হয়তো ফিল করব না হারালে। তো সেইজন্যে আমি আমার নিজের জমানো টাকা দিয়ে, নিজের সঞ্চয় দিয়ে, খুব অল্প টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করেছি এবং ব্যবসায়ও আমি যখন ব্যবসা শুরু করি
প্রথম ৩ মাস আমি একটা রেস্টুরেন্টের টেবিলে অফিস করেছি। গিয়ে ওখানে সিঙ্গারা, পুরি খেতাম, চা খেতাম আর ২-৩ ঘন্টা সময় ব্যয় করতাম আমরা ৩ জন। ওনাকে বলা ছিল যে, "আমাদেরকে টেবিলটা একটু দিবা এবং আমরা খাবো, পরোটা খাবো, শেষে ইয়ে খাবো।" সো আমার অফিস মানে নেয়ার ওই হোটেলেই অফিস। ওই হোটেলে অফিস ৩ মাস, প্রথম ৩ মাস। কারণ অফিস নেওয়ার মতো টাকা ছিল না আমার। স্ট্রাগল ছাড়া তো আসলে বড় হওয়া সম্ভব না। প্রত্যেকটা মানুষের আজকে যারা বড় মানুষ হয়েছে আপনি তাদের জীবনীও যদি পড়েন, দেখবেন যে কোথাও না কোথাও রেল স্টেশনে ঘুমিয়েছে বা কিছু না তাদের স্ট্রাগল ডেফিনিটলি আছে। স্ট্রাগল যার নাই, তার কোনো গল্প নাই। একদম দারুণ কথা বলেছেন। দারুণ, দারুণ। স্ট্রাগল যার নাই তার কোনো গল্প নাই। নিজের বলার মতো একটা গল্প। এই কথাটা আমার মানে হৃদয়ে এমনভাবে আমার মনে হয় শুধু আমার না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি একবার ভাবে যে নিজের বলার মতো একটা গল্প। আসলে আমি গত কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম। সেখানে লিখেছিলাম, জীবন একটা রঙিন গল্প। সো আসলে এই দুনিয়াতে তো হাজার, হাজার মানুষ আসছে। বাট গল্প কতজনের আছে বলার মতো? সো এই দারুণ একটা কথা নিয়ে আপনি শুরু করেছিলেন। এই শব্দটা যদি বিশ্লেষণ করেন যে নিজের বলার মতো গল্প, এটা কোন ভাবনা থেকে আপনি এস্টাবলিশ করেছিলেন? এইটা যেটা হয় আমি আ ফাউন্ডেশনের কাজ শুরু করার প্রায় ৩ মাস আগে থেকে নামটা নিয়ে ভেবেছি। কি নাম দেয়া যায়? এবং এখানে আমি একটু ব্যতিক্রম খুঁজেছি। আমি যেহেতু লেখালেখি করি একটু আমার মধ্যে একটু সাহিত্য চর্চা, রোমান্টিসিজম এই জিনিসগুলো কাজ করে খুব। তো আমি ভাবলাম যে কি নাম দেয়া যায়? আর উদ্যোক্তার সঙ্গে নিজের বলার মতো একটা গল্প এটাকে মেলানো কিন্তু খুব কঠিন। এখন যেমন সবাই হুম, জানে এটা একটা এটা উদ্যোক্তা বলতে পরিচয়। ইউজড টু হয়ে হ্যাঁ, গেছে। হয়ে গেছে। তা আমি ভাবলাম যে আমি আসলে কি তৈরি করতে চাই? শুধুই একটা মানুষ কাজ করবে, টাকা বানাবে এই মানুষ তৈরি করতে চাই? না। আমি তৈরি করতে চাই একটা মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ। যে শুধু নিজে বড় হবে না, তার আশেপাশের ১ জন ২ জন মানুষকেও সাথে নিয়ে বড় হবে। যে কাউকে ঠকাবে না, যে কথা দিয়ে কথা রাখবে, যে কাউকে মনে কষ্ট দিবে না, যে একজন ভালো মানুষ হবে সবার আগে। সো এটাকে আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি এবং আমার যতগুলো সেশন আছে তার মধ্যে 20% সেশনের কোনো না কোনো লাইনে আছে যে তোমাকে একজন ভালো মানুষ হইতে হবে। সেটা আকারে ইঙ্গিতে আমি বলার চেষ্টা করেছি। ঠকিও না, কারো হক নষ্ট করো না। বাবা-মাকে ভালোবাসো, বাবা-মার মনে কষ্ট দিও না। আত্মীয়স্বজনকে দেখাশোনা করো। এমন সব মানুষের তোমার রোজগারে হক আছে যাদেরকে তুমি চেনো না। মানুষের জন্য কাজ করলে জীবিকার জন্য কাজের অভাব হয় না। সো এগুলো আমি সবসময় তাদেরকে কম্বাইন করে একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসাবে তৈরি করার চেষ্টা করেছি। তখন আমার কাছে মনে হয়েছে যে আমরা ট্র্যাডিশনালি সফলতা বলতে বুঝি যে তার বাড়ি আছে, গাড়ি আছে, অনেক বড় চাকরি করে, অনেক বড় ব্যবসা করে এটাই সফল না। আমি তাকে সফলতা আমার সংজ্ঞায় পড়ে না। আমার সংজ্ঞায় সফলতা হচ্ছে ডেফিনিটলি আপনার যতটুকু প্রয়োজন, স্বাচ্ছন্দ্য জীবনের জন্য যতটুকু দরকার সেটা আপনার থাকবে। কিন্তু আপনাকে একজন ভালো মানুষ হইতে হবে। মানবিক গুণাবলী সম্পন্ন একজন মানুষ হতে হবে। আপনার মধ্যে মূল্যবোধ থাকতে হবে, বিবেক থাকতে হবে এবং আপনি মানুষের জন্য আসলে কি করেছেন? আপনি একা বড় হয়েছেন, আপনার কোনো আত্মীয়স্বজন কি পিছিয়ে আছে? তাদের জন্য কিছু করেছেন? বন্ধু-বান্ধবের জন্য কিছু করেছেন? গ্রামের জন্য কিছু করেছেন? তখন আপনার বলার মতো একটা গল্প তৈরি গল্প হবে। তৈরি হবে। সো আমি চেয়েছি যে এমন একটা গল্প, যে গল্প একদিন আমার সন্তান আমাকে নিয়ে গর্ববোধ করবে। যে গল্পের কারণে তার গ্রাম তাকে নিয়ে গর্ববোধ করবে। সম্ভব হলে দেশ। সেই গল্পটা যেন তৈরি করতে পারে এবং সেই গল্প শুধু একা বড় হলে সেই গল্প কোথাও লেখা হবে না। অগণিত অনেক মানুষকে নিয়ে সবার গল্প নিয়ে গল্প তৈরি হবে। অসাধারণ! এই অসাধারণ বিষয়গুলা সাধারণ মানুষরা একটু হজম করতে কষ্ট হয়। তাদের খুবই একটা তাদেরকে একটু জিজ্ঞাসা করবেন, বলবে যে কোনো না কোনো মতলব আছে। মতলব ছাড়া কিছু করে না। বাট আসলে ভালো মানুষ হতে মতলব লাগে না। একজন ভালো মানুষ আরো একজন ১০ টা ভালো মানুষকে তৈরি করবে, গাইড করবে, হেল্প করবে, সাপোর্ট করবে। যেটা আপনি করে যাচ্ছেন। অসাধারণ কাজ করে যাচ্ছেন। ইকবাল ভাই, আ আমি যদি একটা কথা বলি আপনার কাছ থেকে,
যে ফিউচার প্ল্যান কি? এই নিজের বলার মতো গল্পকে নিয়ে কি কোনো পরিকল্পনা আছে যে সামনের দিকের? আমার ইমিডিয়েট ফিউচার প্ল্যান হচ্ছে আমি ২৭,০০,০০০ মানুষের কাছে পৌঁছেছি আমার কনটেন্ট নিয়ে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি, সেটা হচ্ছে আমি আমার কনটেন্ট নিয়ে তার ঘরে পৌঁছে গেছি। তার গ্রামে, তার উপজেলায়, মফস্বলে। যেটা আমার ধারণা এখন পর্যন্ত কেউ করতে পারে নাই। কারণ তাকে এটা শেখার জন্যে কোনো জেলায় আসতে হচ্ছে না বা ঢাকায় আসতে হচ্ছে না, ফি ওখানে দিতে বসে হচ্ছে না। হোম ঘরে হোম বসে ঘরে বসে। তার যদি ইন্টারনেট থাকে, মোবাইল থাকে বা ল্যাপটপ থাকে সে শিখতে পারছে। আমি বেশ কয়েকজন ট্রেনারকে, প্রফেশনাল ট্রেনারকে আমি জিজ্ঞেস করেছিলাম। আমার কনটেন্ট গুলো তো সবাই দেখে যে এটার মার্কেট ভ্যালু কত? আমাকে অনেকে বলেছে, কেউ বলেছে ১,০০,০০০, কেউ ১,৫০,০০০, কেউ ৳২,০০,০০০ ও বলেছে। কারণ এখানে এতগুলো জিনিস ৩ মাস তো। ৯০ দিন মানে ৯০ দিন। হুম, সো ৩ মাসে এই কনটেন্টটা এবং এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্ভব না। আমি যেভাবে তাদেরকে শিখাই এবং আপনি শুনলে অবাক হবেন। আমি তাদেরকে কথা বলার জড়তা কাটানো শেখাই। একটা মানুষের আমি জানি না কোনো উদ্যোক্তা সংগঠন এভাবে ভেবেছে কিনা। একটা মানুষের ১ম এবং প্রধান যে জিনিসটা দরকার সেটা হলো কথা বলা। কথা বলা। এবং সে কথাটা যদি বলতে পারে, সে সাহসী হয়ে উঠবে। সাহসী হবে। আপনি কল্পনা করবেন, আপনি নিশ্চয়ই দেখেছেন মিরপুর ইনডোর স্টেডিয়ামে আমি হুম, মহাসম্মেলন করেছি। পঞ্চগড়, সুনামগঞ্জ, লালমনিরহাটের যে ইভেন জীবনে হয়তো ১ বার বা ২ বার ঢাকা এসেছে, সে মিরপুর ইনডোর স্টেডিয়ামে এই হাজার, হাজার মানুষের সামনে কথা দাঁড়িয়ে বলছে। কথা বলছে স্টেজে। তার গল্প বলেছে। সো এই সাহসটা আমি তাদের তৈরি করে দিয়েছি। তো সেজন্যে আমার যেটা স্বপ্ন সেটা হচ্ছে আমি ১,০০,০০,০০০ মানুষকে শেখাইতে চাই। এটা হচ্ছে আমার ১ম আ ইমিডিয়েট স্বপ্ন। আর আমার রিটায়ারমেন্ট প্ল্যান হচ্ছে আমি একটা entrepreneurship স্কুল করব। উদ্যোক্তা স্কুল। হ্যাঁ, একটা উদ্যোক্তা স্কুল করব যেটা বাংলাদেশে এখনো হয় নাই। আমি যেভাবে চিন্তা করছি এভাবে হয় নাই। সেখানে অ্যা কারিগরি আদলে হাতে কলমে সবগুলো জিনিস শেখানো হবে। একেবারে টাই বাঁধা থেকে শুরু করে সবকিছু শেখাবো। মাশাআল্লাহ। অনেক, অনেক অসাধারণ পরিকল্পনা। আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক। নেক হায়াত দেক। আপনি যাতে আপনার এই ভালো কাজগুলো করে যেতে পারেন। আমাদের সমাজে তরুণ সমাজ ভেরি ডায়নামিক। তারা আসলে এখন বাংলাদেশের আমি যদি বলি সবচেয়ে তরুণের সংখ্যাই বেশি। তাদের নিয়ে আপনার কোনো ইয়া আছে যে তাদেরকে আ সাহস দেওয়া বা তাদেরকে কিছু গাইডলাইন দেওয়া যেটা একদম টোটাল সাধারণ যারা ইয়াং স্টাররা আছে আমি যারা বলবো তারা স্বপ্ন দেখে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেককে যদি জিজ্ঞাসা করি স্বপ্ন আছে কিনা? বলতে পারে না। যদি কোনো পারপাস আছে কিনা? হোয়াট ইস দ্য পারপাস? কিচ্ছু বুঝে না। মানে কোথায় যাচ্ছে যুব সমাজ? না, আমি আসলে একেবারে গ্রামে গঞ্জে জেলা উপজেলা পর্যায়ে কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে তাদের মাথায় যদি একটু হাত রাখা যায়, পিঠে একটা চাপড় দেয়া যায়, তারা জ্বলে উঠতে পারে। ওয়াও! এবং আমি অনেককে আমি বলব এটা হাজার, হাজার না লাখো তরুণ-তরুণীকে আমি জ্বলে উঠতে দেখেছি গত ৮ বছরে। সো আমাদের আসলে যেটা বেশি, বেশি দরকার সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করা দরকার। এই আমরা সার্টিফিকেটের শিক্ষা থেকে বেরিয়ে আসা দরকার এবং আমাদের চায়নার মতো, ভিয়েতনামের মতো, সিঙ্গাপুরের মতো, সাউথ কোরিয়ার মতো ইন্টারমিডিয়েট থেকে রোজগারে নেমে যাওয়া উচিত প্রত্যেকটা একদম ছেলেমেয়ের। এক্কেবারে আপনি মূল জায়গায় চলে আসছেন। হ্যাঁ। এটা একদম মূল জায়গা। সো এটা আমাদের উচিত। ওই গ্র্যাজুয়েশন, মাস্টার্স, বিশ্ববিদ্যালয় কোনো দরকার নেই। এগুলো আসলে আমার কাছে মনে হয় এখন অপচয়, সময়ের অপচয়। সো সেজন্যে আমার কাছে মনে হয় এই বিষয়গুলো কিন্তু সবাই জানে। কিন্তু কেন যে করে না আমি জানি না। আর আরেকটা জিনিস আমার শিক্ষাও খুব তো একটা ব্যবসা। হ্যাঁ, শিক্ষাও হ্যাঁ, একটা এটা ব্যবসা। হওয়া উচিত ছিল না। শিক্ষা, যেটা হওয়া উচিত স্বাস্থ্য, ছিল না। ব্যবসা হওয়া উচিত ছিল না। আমিও মনে করি। এবং আরেকটা বিষয় আমার খুব কষ্ট লাগে সেটা হচ্ছে আপনি দেখবেন বাংলাদেশের ৬৪ জেলাতে কারিগরি ইনস্টিটিউট আছে। ৬৪ জেলাতেই একটা করে আছে। আমি কয়েকটা খুব আগ্রহ নিয়ে ভিজিট করেছি। দুর্ভাগ্য হচ্ছে এবং ওদের সিলেবাসগুলো আমি দেখেছি কি পড়ায়। এটা কোনো এক কালে কেউ বানিয়েছিল, সেটা দিয়ে চলছে। আর যে শিক্ষক যারা শেখান, ওনারাই ট্রেইন না। উনারাই জানেন না উনারা কি পড়াচ্ছেন বা কি পড়ানো উচিত বা সামনে কি দরকার, চাকরিতে কি দরকার, ব্যবসাতে কি দরকার সেটা জানে না। আমাদের এই কারণে আমার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলো যদি এখন অনেক বেশি কারিগরির দিকে
মনোযোগ দেয়, তারা দরকার হলে ৬ মাস ৪ বছরের কোর্স না করে ৬ মাস ১ বছরের কোর্স করুক। যারা আমি আমার পড়াশোনা আমার কর্মজীবনে ঢোকার ১০ বছর পরে আমি মাস্টার্স করেছি। তাও ১ টা না ২ টা মাস্টার্স করেছি। তো এটা কেউ করলে করবে, শখ করে করবে। কিন্তু ব্যাংকের ক্যাশের টাকা গোনার জন্য তো তার মাস্টার ডিগ্রি দরকার নেই। তো সেজন্য আমার কাছে মনে হয় যে অ্যা তাদের দোষ দিয়ে লাভ নাই। আপনি যে বলছেন তারা স্বপ্ন আমরা স্বপ্ন দেখাতে পারি নাই। একদম, একদম দারুণ কথা বলেছেন। আমরাই স্বপ্ন দেখাতে পারছি না। না, আপনাকে তো একটা ভিশন দিতে হবে। তাকে ব্যস্ত বাংলাদেশের সবচাইতে মূল সমস্যা কি জানেন ভাই? তাদের কোনো কাজ নাই। আপনি কাজ দেন তার সময় নাই আপনাকে সময় দেয়ার বা চিন্তা করার। সে কাজে নেমে সে যাবে। কাজে নেমে যাবে। যে কাজগুলো কাজ করছে এবং আপনি আমাকে একটা লোক দেখাতে পারবেন? যার মধ্যে মিনিমাম স্কিলস আছে দক্ষ, সে বেকার? একটা লোকও কিন্তু নাই। যারা বেকার তাদের স্কিল নাই। তাদের এটাই স্কিল হচ্ছে নাই। এটাই সমস্যা। হচ্ছে বেকারত্বের মূল। তাহলে স্কিলটা কে দিবে? কে দিবে? কে দেশ শেখাবে? দিবে। দেশ দিবে। তাইলে আমার কাছে মনে হয় আমরা যেভাবে চলছি, যেভাবে একটার পর একটা বিশ্ববিদ্যালয় বানাচ্ছি, এতে দিয়ে কাজ হবে না। আমাদের তরুণ-তরুণীদেরকে 11-12 স্ট্যান্ডার্ড এর পরেই তাদেরকে কাজে নামায় দিতে হবে। ১২ ক্লাস পাস করেছো, তোমার কাজ করার জন্য যতটুকু উম মনন দরকার, শিক্ষা দরকার এটা হয়ে গেছে। এখন তুমি এখন কোন কাজ লাইন করো কোনটাতে তুমি যেতে হ্যাঁ, চাও? ওইটার জন্য তুমি সাবজেক্ট ওয়াইজ ডিপ্লোমা তুমি করো, ইয়া করো। তুমি ৬ মাসের ১ বছরের কোর্স করো, হুম। কোনো সমস্যা নাই। তারপরে তুমি দরকার হলে গ্র্যাজুয়েশন করো, মাস্টার্স করো, পিএইচডি করো, সেটা তো ওপেন আছে। হুম। কেউ তো মানা করে নাই। কিন্তু কাজে নামো। এই জায়গাটা আমার কাছে মনে হয় খুব বেশি দরকার তাদেরকে আমাদের তৈরি করে দেয়া। মানে একদম আমরা আসল জায়গায় চলে আসছি। এই কথাগুলো কেউ বলে না। এই কথাগুলো নেই। সবাই স্রোতের মতো চলছে। বাট আসল জায়গাতে আজকে কথাতে হাত দেওয়া হয়ে গেছে ইকবাল ভাই। একদম চরম জায়গা। আসলে তো কোনো দরকার নাই। বাট আমরা কি বানাচ্ছি? আমাদের ছেলেপেলেদেরকে আমরাই তো ইয়া করছি। আজকে অ্যাবসোলিউটলি। মাস্টার্স করার পরও ওই মানুষটা চাকরি পাবে কেন পাবে? কি যোগ্যতা আছে তার? সে যা পড়েছে ওই পড়াতে তো তার চাকরি হবে না। হুম, তাকে তার সফট স্কিল ডেভেলপ করতে হবে। তাকে টেকনিক্যাল নলেজ নিতে হবে। সো এগুলো তো আমাদের অ্যাবসোলিউটলি, কারিকুলামে নাই। একদম দারুণ অ্যাবসোলিউটলি। কথা বলেছেন। দারুণ। অসাধারণ কথা। সো আর আরেকটা আমি যোগ করে দেই আপনাকে, যেই যেহেতু অনেকে শুনবে যে সে প্রশ্ন করতে পারে এগুলা কখন হবে, আমরা কখন স্বপ্ন দেখব? ইমিডিয়েট স্বপ্ন দেখতে হলে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভলান্টিয়ারিং করতে হবে। ভলান্টিয়ারিং স্বপ্ন তৈরি করে, নেটওয়ার্ক তৈরি করে এবং এটা একটা মানুষকে যে কোথায় নিয়ে যেতে পারে মানে কল্পনা করা যায় না। আজকে আমি ইকবাল বাহারের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ভলান্টিয়ারিং। আমি ছোটবেলা থেকে ভলান্টিয়ারিং করি। যেখানে যখন সুযোগ পেয়েছি কাজ করেছি। ওখান থেকেই সাহস চলে ওখান আসছে। থেকেই আমার সাহস তৈরি হয়েছে, স্বপ্ন তৈরি হয়েছে। সো ভলান্টিয়ার এবং বিদেশে এটাকে কিন্তু খুবই বড় যোগ্যতা হিসেবে দেখা হয়। যে তুমি আর কি করেছো? আর কি করেছো? যদি বলা হয় ভলান্টিয়ারিং করেছি, আমি ৩ টা ইভেন্ট করেছি, ৫ টা রক্তদান কর্মসূচি করেছি, ৬ টা গাছ লাগানো করেছি, সারা বাচ্চাদের লেখাপড়ার জন্য কাজ কিছু কাজ করেছি। করেছি। সো এগুলোকে অনেক বড়ভাবে দেখা হয়। কারণ এগুলো হচ্ছে ম্যানেজমেন্ট। সো তার ম্যানেজমেন্ট ট্রেনিংটা কিন্তু ভলান্টিয়ারিং মধ্য দিয়ে হয়ে যায়। 100% একেবারে দারুণ। সাহসের ব্যাপারটা এভাবেই তৈরি হবে। আর আপনাকে নিয়ে আমরা যদি বর্তমান যে প্রেক্ষাপট সেটাতে আপনি যে অবদানটা রাখছেন যদি রাষ্ট্রর পক্ষ থেকে যদি সবখান থেকে যদি এরকম মানুষকে সাহস দেওয়া হতো তাহলে আমার মনে হয় না তরুণদের এই অবস্থা এরকম হতো। তো সামনের দিকে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আশাবাদী। পজিটিভ সবসময়, মানুষ। সবসময়। সমাজ নিয়ে বা সমাজের যে গার্ডিয়ানরা আছেন, যারা বাবা-মা বা মুরুব্বি যারা বয়স্ক মানুষ তাদের নিয়ে যদি কিছু বলেন। না আমাদের আমাদের কেন ওখান যারা থেকে তো ফুয়েলটা আসে পরিবারের থেকে আমাদের যারা আ উম বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ। তাদের অভিজ্ঞতা আমাদের কাজে লাগাতে হবে। কিন্তু আমাদের আসলে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এর মধ্যে। এটা আবার মানতে হবে। আমরা যারা বাবা হয়েছি এখন আ আমাদের বুঝতে হবে আমরা আগে যেভাবে আ শাসিত হয়েছি বা বাবা-মাকে যেভাবে মান্য করতাম, ভয় পেতাম, শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, সেই জায়গাগুলো কিন্তু এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি যা কিছু করবেন আপনাকে বন্ধু হয়ে করতে হবে, আদর করে করতে হবে। শাসন করে এখন আর বাচ্চাকে মানুষ করা যাবে না। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় আমাদের যারা বয়স হয়েছে তাদেরকে ভাবতে হবে যে যেমন আমরা আমার এখনো মনে আছে ছোটবেলায় মাগরিবের আজান দিলেই কিন্তু আমরা টেবিলে বসতে
পড়তে বসে যেতাম। মানে একদম এটাই ছিল মেইন হ্যাঁ, এটাই ছিল রুটিন। রুটিন। সো সেইভাবে এখন আর আসলে ভাববার কিন্তু কোনো কারণ নাই। আ সো আমার কাছে মনে হয় যে আমাদের আ দূরত্বটা কমাতে হবে। আমরা উম কারণ এখন আমরা ছোটবেলায় খেলেছি, দৌড়েছি। ওর তো খেলার মাঠ নাই। ঘরের মধ্যেই বসে থাকে। তার আ ভিডিও গেম নিয়ে, মোবাইল নিয়ে বসে আছে। এটাও আরেকটা বড় বিপর্যয় হচ্ছে। এই মোবাইল যে আমরা এত নিষ্ঠুর হয়ে যাচ্ছি কেন? আ মানে বিশেষ করে কেউ, সবার কথা বলছি না। কেউ, তার কারণ হচ্ছে ফ্যান্টাসি। ভিডিও গেমে সে শত্রুকে বাটন টিপ দিয়ে মেরে ফেলছে। ওরকমভাবে সে কিন্তু আরেকজনকে হুম, অ্যা মারছে। কারণ তার মনে হচ্ছে ও তো আমার শত্রু। হুম। আর সে ওই যে কাজটা তো রেগুলারই করতেছে। হ্যাঁ, মারতেছে হ্যাঁ। সো ভিডিও গেমসে। ওই বিবেক ওই জায়গাটা। ওইজন্য আমি মনে করি যে প্রত্যেকটা বাবা-মার বা বয়োজ্যেষ্ঠদের উচিত তার ভাই-বোন, সন্তান সবার সাথে গল্প করা। যেটা আমাদের সময়ে ছিল। অ্যা গল্প করা, ফ্রেন্ডলি হওয়া, যাতে করে সে শেয়ার করে আপনার কাছে সবকিছু। আর মানবিক গুণাবলী তৈরি করা তাদের মধ্যে। যাতে তারা ভুল করবে। এটা খুবই স্বাভাবিক। আমরাও ভুল করতে পারি। আমাদের ইমোশন আছে, আমাদের অ্যা ভুল আমরাও করতে পারি। কিন্তু একই ভুল যেন ২ বার না হয়। এই ব্যাপারটাতে খেয়াল রাখা উচিত। তাকে ভুল শোধরাতে হবে কানে বলে, অপমান করে নয়। একদম অসাধারণ কথা বলেছেন। অনেক বাচ্চারা এইটাতেও খুব হুম, ইয়াতে হয়ে যায়। খুব সেন্টিমেন্টাল লাগে তাদের। হুম। তাদেরও তো সেন্টিমেন্ট আছে। অফ তো কোর্স। যাই হোক ইকবাল ভাই আপনার এই যে কার্যক্রম আপনি চালিয়ে যাচ্ছেন, ডুপ্লিকেট করছেন? আজকে আপনার আপনার এই আলোটা কি ডুপ্লিকেট হচ্ছে? মানে আপনার কি ডুপ্লিকেট ইকবাল তৈরি হচ্ছে? যেটা হয়েছে আসলে এটা খুব টাফ। মানে আমি অনেকবার ভেবেছি এটা নিয়ে। তো আ টাফ এইজন্য যে এখানে আবেগ জড়িত। আ আমার অ অস্বাভাবিক পরিশ্রম জড়িত, লেগে থাকা জড়িত। এটা কেউ করতে পারবে কিনা আমি জানি না। যদি করতে পারে আমি চাই কেউ হাল ধরুক। তবে আমি যেটা করেছি আপনাকে শুরুতে যেটা বললাম যে আমি ৬৪ জেলায় সেশন চর্চার মাধ্যমে আমি বাংলাদেশে প্রায় ৫,০০০ ভলান্টিয়ার তৈরি করেছি। ওকে সারা মাশাআল্লাহ। বাংলাদেশে। যারা আসলে অ্যাম আমি বলব যে আমাকে ধারণ করে। যারা অস্তিত্বকে, আমার নীতিকে, আমার লেগে থাকাকে, আমার দেশের প্রতি ভালোবাসাকে ধারণ করে। সো এটা একটা আমার বড় আম অর্জন সো ফার ৫,০০০ ৫,০০০ ও সারা বাংলাদেশে। তারা তারাও ফ্রিতে কাজ করছে। they don't get anything বাট তারা কাজ করছে যে স্যার করছে আমরা কেন করব না? হুম? সো এই জায়গাটা আমি তৈরি করতে পেরেছি। সো সেই ক্ষেত্রে আমার যেহেতু বই আছে, কনটেন্ট আছে, সবকিছুই ভিজিবল। তারা যদি চায় এটা চালিয়ে নিতে পারবে। কারণ নতুন শিক্ষার্থী তো প্রত্যেক ব্যাচে ৫০,০০০-৬০,০০০ করে যুক্ত হচ্ছে। সো সমস্যা হবে না আরকি। তার মানে এগিয়ে যাবে আশাবাদী আমরা। ইনশাআল্লাহ, আমরা আশা করি যে এর মধ্যে এই ইকবাল ভাইয়ের আরো ডুপ্লিকেট যারা আছে, অনুসারী যারা আছে তারা এই কাজটাকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর উদ্যোক্তা স্কুলের কথা যেহেতু বলেছেন আমি বলব যে বাংলাদেশে এটা আমার মনে হয় না কেউ ভেবেছে। হুম, এটা একটা ইউনিক একটা আইডিয়া বলব। আ সমাজের যারা কর্পোরেট ওয়ার্লড এ আছে তাদেরও সহযোগিতা দরকার। কেন এটা ছোট বিষয় না। এটা না, অনেক বড় বিষয়। অনেক বড় বিষয়। সবাই মিলে একটা ভালো উদ্যোক্তা প্ল্যাটফর্ম যেহেতু হয়েছে, উদ্যোক্তা আ স্কুল যদি হয় সেখানে সে পড়ালেখা করবে, শিখবে, সে কাজ করবে এবং তার লাইফটাকে গড়বে। আসলে অ্যাজ এ বিং হিউম্যান আমি মনে করি প্রত্যেকটা মানুষের লাইফে ভালো খাবার, ভালো পাবার, ভালোভাবে চলার এটা তার অধিকার। অ্যাবসোলিউটলি, এ অ্যাবসোলিউটলি। তার লাইফে দেখেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার সৃষ্টি আমরা। হুম, এবং এটাতে তো কোনো মানে ভেদাভেদ নাই। কোনো আলাদা প্যারামিটার তো নাই যে না তুমি আলাদা বৈশিষ্ট্য সব সেম। বাট আমাদের ফিন্যান্সিয়াল কন্ডিশন বলেন, লিভিং স্ট্যান্ডার্ড বলেন অনেক ব্যতিক্রম ঘটিয়ে দিয়েছে। ট্রু, ট্রু। সো আজকে আপনাদের বা আমরা যে কাজ করে যাচ্ছি, আজকে যদি এভাবে করে যদি কেউ ভাবে যে না যে আমরা অ্যা প্রত্যেকটা মানুষেরই তো পার্সোনাল একটা রেসপনসিবিলিটি আছে সমাজের প্রতি দায়বদ্ধতা আছে যেভাবে আপনি ভাবছেন। তো আপনি কি শুধু উদ্যোক্তাদেরকে শেখাচ্ছেন নাকি যারা সমাজের যারা সমাজের কর্ণধার বা সফল যারা অলরেডি যাদের অ্যাবিলিটি আছে তাদেরকে কি এটা মেসেজ দিচ্ছেন না? যে বা দিচ্ছেন কিনা? যে আপনারাও এই ধরনের কাজে
যা এগিয়ে আসেন বা এই ধরনের কিছু? না, ডেফিনিটলি এই মেসেজটা তো আমি আপনাকে মাঝখানে বললাম যে আমি সমাজকে একটা মেসেজ দিতে চাই যে সরাসরি রাজনীতি না করেও চাইলে কেউ দেশের জন্য কাজ করতে পারে। সেটা আমার কাজটা যদি কেউ ফলো করে। আর আমার এখানে খুব ইন্টারেস্টিং, আপনি যদি আ জিজ্ঞেস করেন যে যারা শেখে বা যেখান থেকে যারা প্রশিক্ষণ নেয় তাদের ক্রাইটেরিয়া, এটা একেবারে স্বশিক্ষিত মানুষ যেমন আছে, আমার কনটেন্ট গুলো এত সাধারণ করে লেখা এবং এখানে গৃহবধূ আছে, উম এসএসসি, ইন্টারমিডিয়েট পাস, গ্র্যাজুয়েশন পাস করা আ ছেলেমেয়েরা আছে, বেকাররা আছে মাস্টার্স পাস করা। আম ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, পিএইচডি করছে এমন ছেলেমেয়েরা আছে। আ ইভেন মানে রিটায়ারমেন্ট করেছে ৫০-৬০ বছর বয়স, তারাও আছে। আ ৬৫ বছর বয়স, তারাও আছে। তারাও শিখছে যে আমি তো রিটায়ারমেন্ট প্ল্যান করি নাই। যেমন আমি আপনাকে একটু আগে আমার রিটায়ারমেন্ট প্ল্যান বললাম। আমরা অনেকেই এই প্ল্যানগুলো করি না লাইফে। সো আমি সবাইকে একটা কথা বলি যে আমার এখনো মনে আছে আমি যখন গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ারে পড়ি, আমার ডায়েরিতে আমি প্রায় ১৫ টা লিস্ট করেছিলাম যে আমি কি করতে চাই লাইফে। ওই ডায়েরিটা এখনো আমার টেবিলে আছে। তো সেখানে যা আমি লিখেছি, আ আমি 90% আমি বাস্তবায়ন করেছি। তার কারণ একটাই হলো যে এই কথা এগুলো আমি নিজে লিখেছি এবং ওই লেখাগুলো আমি চোখের সামনে রেখেছি। ওই লেখাগুলো প্রতিদিন আমাকে আঘাত করত। যে এটা করতে হবে, করতে হবে এবং তাই আমি এগুলো করেছি। তো সেজন্যে আমাদের লাইফে আমরা অনেক কিছু হতে চাই কিন্তু আমাদের আসলে প্ল্যান নাই। গোল নাই। হ্যাঁ? কোনো সুনির্দিষ্ট তালিকা নাই যে আমি আসলে কি করতে চাই এবং স যেটা করতে চাই সেটা কিভাবে করতে চাই, কখন করতে চাই, কোথায় গিয়ে শেষ করতে চাই। এই প্ল্যানিং গুলো না থাকার কারণেই অনেক সময় অনেকের এই ঝামেলাগুলো হয়। তো সেজন্যে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ চাইলে তার নিজের জীবন পরিবর্তন করতে পারে। আমি আ সবসময় বলি যে বিশেষ করে উদ্যোক্তাদেরকেই বলি যে, "তুমি যদি উদ্যোক্তা হতে চাও, তুমি ১০ জন উদ্যোক্তার সাথে মেলামেশা করো, ১১ নম্বর উদ্যোক্তা তুমি হবা।" সো মেলামেশাটা খুব গুরুত্বপূর্ণ। আমি প্রতিদিন কাদের সাথে উঠা-বসা করছি, সময় দিই। নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি তাদের মতোই হবেন। আপনি যদি নেগেটিভ মানুষ, হতাশ মানুষ, যাদের কোনো স্বপ্ন নাই, তাদের সাথে মেলামেশা করেন, তাদের মতোই হবেন। সো ভেরি ইন্টারেস্টিংলি আমার এখানে এই যে মেয়েরা, তারপরে শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী, আমি অনেক চাকরিজীবীকে পার্ট টাইম রোজগারের ব্যবস্থা করে দিয়েছি। কারণ আপনি জানেন জিনিসপত্রের যে দাম, এখন কিন্তু সম্ভব না। সো সে এই পার্ট টাইম অনলাইনে সন্ধ্যার পরে ব্যবসা করে মাসে অতিরিক্ত ১০, ১৫, ২০,০০০ টাকা রোজগার করছে চাকরির পাশাপাশি। কেউ আবার একসময় পার্ট টাইমটা এমন ভালো হচ্ছে, চাকরি ছেড়ে চলে চাকরি আসতেছে। ছেড়ে চলে আসতেছে। আরেকটা বড় কাজ আমি করছি, সেটা হচ্ছে আমাদের প্রবাসীদেরকে নিয়ে। প্রবাসীদেরকে নিয়ে আমার কাজ করার মূল কারণ হচ্ছে আমার আ কিছু ব্যক্তিগত অবজারভেশন ছোটবেলা থেকে আমি দেখেছি। প্রবাসীদের হাতে টাকা থাকে। উম তারা রোজগার করে, ভালো রোজগার করে, টাকা সঞ্চয় করে। সঞ্চয় করে যে ভুলটা ১ম এ করে সেটা হচ্ছে একটা বাড়ি করে। একদম দারুণ কথা বলেছেন। আর কিছু থাকুক না থাকুক একটা আ বাড়ি হয়েছে। বাড়ি হয়েছে। তো আমি এরকম আমার খুব কাছের কয়েকজন প্রবাসীকে দেখেছি যে আমাদের ঘর যখন আ টিনের ঘর ছিল, তখন তার বাড়ি বিল্ডিং। হ্যাঁ? বিদেশ থেকে টাকা এনে করেছে। কিন্তু পরবর্তীতে ২০ বছর পরে আমরা যখন বড় হতে থাকলাম, আ আমরা যখন আয় রোজগার করতে থাকলাম, দেখলাম তাদের সন্তানগুলো বাজার করতে পারে না। কিন্তু বাড়ি বিল্ডিং। বিল্ডিং এ থাকে। তার মানে they don't know মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট। আমি তাদেরকে মানি ম্যানেজমেন্ট শেখাই। যে কিভাবে তুমি তোমার টাকাটাকে ব্যবহার করলে টাকা তোমার কাছে আছে। হুম, একটা মানুষের সমস্যা তো আমার টাকাই নাই। হুম, অথচ তোমার কাছে টাকা আছে, হুম। সেটা ব্যবহার করতে না পারার কারণে তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ। সো এইটা আমি তাদেরকে যখন শেখানো শুরু করলাম, আমি দেখলাম যে দারুণভাবে তারা উপকৃত হচ্ছে এবং অনেকে বাড়ির ফাউন্ডেশনের একতলা করে বন্ধ করে দিয়েছে। এরকম ঘটনাও ঘটেছে আমার সাথে। হ্যাঁ? যে আরে এটা তো ভাবি নাই। বলছে একটা জমি কিনো। জমির দাম বাড়বে। কিন্তু বাড়ি থেকে তো কোনো ইনকাম আসবে না না। ওটা থেকে আসবে আর না। তুমি ওই যে বিদেশে আছো, লোককে দেখানোর জন্য বাড়ি করতে হবে। ওই লোক কি তোমার বাজার খরচের টাকা দিবে? সো এই প্রবাসীদেরকে নিয়ে আমি কাজ করছি। তারা বাংলাদেশের অক্সিজেন আমি বিশ্বাস করি।
তারা টাকা পাঠায় বলে আমরা ভালো আছি। রাইট। সো তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে ব্যক্তিগতভাবে। আমি একটা দায়বদ্ধতা নিয়েছি এবং আমি তাদের জন্য অনেক কাজ করেছি, করছি, করে যাবো ইনশাল্লাহ। এবং অনেক প্রবাসীকে আমি তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি ইতিমধ্যে। কারণ হলো আমার কাছে মনে হয়েছে প্রবাসীদের জীবনটা যদি আপনি দেখেন, আসে, বিয়ে করে, চলে যায়। বাচ্চা হয়, বাচ্চাটা বড় হয়। বাচ্চাটার গায়ের গন্ধ পায় না, ছুঁইতে পারে না, তাকে আদর করতে পারে না, তাকে পড়াইতে পারে না, স্কুলে নিয়ে যেতে পারে না। তারপরে হয়তো ৫ বছর ৬ বছর পরে আসে। বাবা মারা যায়, মা মারা যায়। দাফন দেখতেও পারে করতে না, আসতে পারে দাফনও না। করতে পারে না। দাফন করতে আসতে পারে না। তাহলে এভাবেই কি তাদের জীবন কাটবে সারা জীবন? আর মধ্যপ্রাচ্যে তো সে গ্রিন কার্ড পাবে না যে সে না। ওখানে যেয়ে আজীবন থাকবে। তাহলে সে গেছে হলো একটা অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য। ওকে অর্থনৈতিক সংস্থান যখন হও, দেশে আসো। হুম। দেশে আসলে কি করবে? সেটা সে জানে না দেশে আসলে কি করবে? কি করবে? কিভাবে স্টার্ট করবে? প্রতারণার শিকার হয়। এই জায়গাটাতে আমি তাদেরকে সাহায্য করছি, কাজ করছি। অনেক আমার অসংখ্য ইমপ্যাক্ট তৈরি হয়েছে। প্রবাস থেকে এসে ব্যবসা করে এখন খুব ভালো আছে। মাশাআল্লাহ। ভালো ব্যবসা করছে। এরকম অনেক উদাহরণ তৈরি করেছি। অনেক শ্রদ্ধার অনেক ভালো লাগার কাজ আপনি করে যাচ্ছেন। ঠিক আছে? এবং আপনি অনেক মানুষকে ভাবতে বাধ্য করছেন যে আসলে যে কথা বলেছেন যে ভালো হতে আর ভালো কিছু করতে আসলে সামর্থ্যটা ইম্পোর্টেন্ট না, হ্যাঁ, সদিচ্ছাটা ইম্পোর্টেন্ট। অ্যাবসোলিউটলি। সো ইকবাল ভাই আজকে আমাদের স্টুডিওতে আপনি এসেছেন। আপনার মূল্যবান সময় আপনি দিয়েছেন। আমি বিশ্বাস করি আমাদের অডিয়েন্স যারা এই পডকাস্ট শুনছেন, আপনারা উপকৃত হবেন। আসলে ভালো মানুষ হতে হবে ভাই একটা। আজকে ইকবাল বাহার ভাইয়ের কণ্ঠে যদি বলি নিজের বলার মতো একটা গল্প আমাদের প্রয়োজন। প্রত্যেকের প্রয়োজন। জন্ম নিয়েছেন, আপনার গল্পটা যাতে সোনার অক্ষরে রচিত হয়, ঠিক এভাবে করে মূল্যায়ন করেন। তো আমি মিটিংটা আমরা পডকাস্ট শেষ করব। বাট শেষ করার আগে আপনার এই যে আজকে আপনি আসলেন এবং আপনার এই যে আজকে যারা আপনার এতক্ষণ ধরে যে পডকাস্ট শুনছে, তাদের উদ্দেশ্যে যদি কোনো লাস্ট কোনো মেসেজ থাকে? তাদের উদ্দেশ্যে আমার একটাই বলার, সেটা হচ্ছে আমরা জীবনে অনেক কিছু করব। আমরা অনেক স্বপ্ন দেখব, অনেক বড় হব, চাকরি করব, ব্যবসা করব, গান করব, কবিতা লিখব, সবকিছু করব। কিন্তু আমরা যেন ভুলে না যাই যে আমরা সবার আগে একজন ভালো মানুষ হব। এবং আমরা যেন কারো ক্ষতি না করি, কারো মনের কষ্টের কারণ না হই। এবং আমরা সবাই যেন বাবা-মাকে অতিরিক্ত ভালোবাসি। এটার দোয়া যে কোথায় নিয়ে যাবে আপনাকে আপনি কল্পনা করতে পারবেন না। আমরা অনেকেই সংকোচ বোধ করি যে বাবা-মাকে হয়তো মুখে বলি না যে, "বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি।" বলেন, দেখেন কেমন লাগে? তারা কেমন ফিল করে একটু দেখেন। সো এটা বলেন, তাদেরকে জড়িয়ে ধরেন, হাগ করেন। দেখবেন অস্বাভাবিক একটা শক্তি আপনি বুকের মধ্যে পাবেন। যে শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। যে শক্তি আপনাকে বিপদ থেকে বাঁচাবে, দুর্ঘটনা থেকে বাঁচাবে। সো আপনি যদি কোথাও আটকে যান, থেমে যান, এগোতে না পারেন, চেক করেন আপনার মাথার উপর আপনার বাবা-মার দোয়া আছে কিনা। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইকবাল বাহার ভাই। আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে যেই কথাগুলো আজকে আলোচনা হলো, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। উপলব্ধি করার চেষ্টা করবেন। আপনার আপনার চিন্তা চেতনা পরিবর্তন হবে, আশাবাদী। আল্লাহ আপনার মঙ্গল করবে। আমাদের প্রত্যেক বৃহস্পতিবার ৭ঃ৩০ নতুন পডকাস্ট আসে। নতুন ভালো মানুষদেরকে নিয়ে আমরা কথা বলি। আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করি। এই ধারা অব্যাহত থাকবে। সো আপনাদেরকে পডকাস্টগুলো ভালো করে দেখা এবং বুঝে এখান থেকে মেসেজ নিয়ে আপনাদের লাইফ যাতে পরিবর্তন হয় সেদিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বলছি। কেননা আপনি প্রতিনিয়ত এই যখন আপনি এই ধরনের ভিডিও বা এই চ্যানেলের ভিডিও যদি চান তাহলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দিতে হবে। ঠিক আছে? আমরা সবাই ভালো থাকি। আল্লাহ আমাদের প্রতি মেহেরবান হোক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।